নমস্কার সকলকে আরো একবার অনেক অনেক স্বাগত আমাদের উইকলি আপডেটে। আমরা জুলাই মাসে চলে আসলাম, অর্থাৎ বছরের ঠিক মাঝামাঝি জায়গায় চলে এসেছি এবং বছরের মাঝামাঝি জায়গায় চলে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাজারে যথেষ্ট পরিবর্তন এসছে। তার কারণ বছরের শুরুতে বাজার যেখানে দাঁড়িয়েছিল তাতে করে কিন্তু এরকম মোটেই মনে হচ্ছিল না যে বাজার বছরের শেষে গিয়ে এরকম একটা জায়গায় আসবে যখনটা অন্তত দেখে একটু ভদ্রস্ত মনে হবে। কারণ এর মধ্যেও পুরো বছর জুড়ে বিরাট যে কিছু আনন্দদায়ক ঘটনা পৃথিবীর বুকে হয়েছে তা নয়, ধারাবাহিকভাবে যুদ্ধ বিগ্রহ তো লেগেই ছিল। তার সঙ্গে নতুন 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 পরিকল্পনা করে যেন সমস্যা আসছিল। এই সপ্তাহেই কিন্তু আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে এই সপ্তাহ থেকে আবার সেই ট্যারিফ খেলা শুরু হবে, সুতরাং সেটাও কিন্তু আমাদেরকে মাথায় রেখে এই সপ্তাহ থেকে নতুন করে আবার ট্রেড সেট আপে সাজাতে হবে। আর তার সঙ্গে ভারত তো টুকটুক করে যেরকম চলছে, বৃষ্টিটা খুব সুন্দর এসেছে, সুতরাং কিছু কিছু সেক্টর দুর্দান্ত পারফর্ম করতে পারে এই বৃষ্টিটা ভালো হওয়ার জন্য। যদিও সেই সেক্টরে অল্প কয়েকটা স্টকই ভালো মুভ করেছে এতদিন ধরে, আমি সার্চ সেক্টরের কথাটা বলছি। ফার্টিলাইজার পুরো যে সেক্টরটা রয়েছে তার অল্প কয়েকটা স্টক কাজ করেছে, বাদ বাকি কোনো স্টক কিন্তু সেরকম ভাবে পারফর্ম করেনি। এবং এই অবস্থায় দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে, বিশেষ করে যেটা মনে হচ্ছে, বাজারের কাজ করার একটা বিশেষ ধরন আছে। বাজার কি করে, যখন একদিকে একটা মুভ দেওয়ার প্রয়োজন হয় তখন মানুষকে মিসগাইড করার চেষ্টা করে। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার পোর্টফোলিওতে এরকম অনেক স্টক বর্তমানে রয়েছে যারা তেমন কোনো পারফরমেন্স দেয়নি। যখন 21,900 নিফটি চলে গিয়েছিল সেই সময় বাজারে যে কারেকশনের ঝড় এসেছিল তাতে করে কিছু কিছু স্টক পুরো শুয়ে পড়েছিল। এবং সেইটা করার পরে কিন্তু বাজারের সাথে সাথে কিছু কিছু স্টক রিকভার করে চলে এসছে এবং বেশ কিছু স্টক আছে বাজারে যারা কিন্তু এখনো পর্যন্ত সেই পরিমাণ রিকভার করেনি, এদিকে বাজার ওপরে চলে এসছে। তাহলে এই ধরনের স্টক যাদের কাছে থাকে বা যাদের কাছে আছে তাদের স্বাভাবিকভাবে যেটা মাথায় আসে, বাজার যেহেতু নিচে থেকে ঘুরে আবার ওপরে আগের জায়গায় চলে এসেছে, সুতরাং আবার একটা কারেকশন হতে পারে। এবং আমাদের কাছে যে স্টক রয়েছে, আমাদের বলতে আমারটা আমি বলছি না, যাদের কাছে এই ধরনের স্টক রয়েছে যেটা এখনো পর্যন্ত সেইভাবে আপ ট্রেন্ডে আসেনি, যে বাজারটা যেভাবে চলে এসছে, এই ধরনের স্টক যাদের কাছে রয়েছে তারা ভাববেন যে এটা স্বাভাবিক ভাবনা, কিন্তু তারা এটাই ভাববেন যে বাজার যেহেতু উপরে উঠে চলে এসেছে, আমার স্টক এখনো আসেনি, আবার যদি এখান থেকে কারেকশন নেয়, আগের বার যেটা 150-র মাল আমরা 70-এ দেখেছি, তাহলে এবারে সেই 70-এর মালটা 120-তে এসছে, অর্থাৎ এবারে কিন্তু এখান থেকে আবার 50-এ গিয়ে দাঁড়াবে। এই চিন্তা ভাবনাটা আসে। আর বাজার কি করে, বাজার কিন্তু এই রকম সিচুয়েশনটাকেই কাজে লাগায় এবং এই রকম জায়গায় গিয়ে ইন্ডেক্সকে দুলিয়ে স্টকগুলোকে বের করে নিয়ে চলে যায়, এটাই নিয়ম। এবার আমাদের দেখতে হবে যে এইবারেও বাজার এই নিয়ম ফলো করে কিনা, তাহলে তো দুর্দান্ত হবে এবং স্টকগুলো খুব সহজেই আইডেন্টিফাইড হয়ে যাবে। তো যাই হোক, আমরা আজকের ভিডিও শুরু করতে চলেছি, কিন্তু সরি, ভিডিও শুরু করার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। আমি এখানে এই সপ্তাহে আমি যে স্টকগুলো ট্রেড করব বা আমি যেভাবে বাজারকে দেখছি আমি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নেই। আমি যা ট্রেড করতে চলেছি আমি সেইগুলো শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না। সেই জন্য হয় প্রশিক্ষণ নিয়ে শেয়ার বাজারে নেমে কাজ করুন, নয়তো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে সাহায্য নিয়ে আপনি আপনার টাকা বিনিয়োগ করুন। আমার এই ভিডিও কেবলমাত্র আমার অ্যাকশন, আমি যেগুলো শেয়ার বাজারে আমি যে অ্যাকশন এই সপ্তাহে নিতে চলেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এখানে কোনো রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নেই। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সবার প্রথমেই বিপিসিএল খুলে বাজার শুরু হয়েছে, যাক ভালো হয়েছে। বিপিসিএল এর মান্থলি চার্ট খোলা রয়েছে, খুব সুন্দর চার্টটা। বিপিসিএল এর মান্থলি চার্ট খুবই অপূর্ব। হ্যাঁ, বিপিসিএল কে দেখে মনে হচ্ছে হাই টপকাতে চলেছে। সে যাই হোক, বিপিসিএল থেকে আমার আবার ইন্ডিয়ান অয়েল, ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম, এই হিন্দ পেট্রো, এই স্টকগুলো যেন একটু বেশি ভালো লাগছে। বিপিসিএল এর থেকে হিন্দ পেট্রো অনেক বেশি ভালো, বিপিসিএল এর থেকে হিন্দ পেট্রো অনেক বেশি ভালো মান্থলি চার্টের হিসেবে। তো হিন্দ পেট্রোতে আমি সোমবার দিনকে হয়তো পজিশন বানাতে চলেছি।
হিন্দ পেট্রোর চার্টটা এত অপূর্ব লাগছে, সামনে খোলা ছিল বলে দেখাটা পড়ে গেল, ভালোই হলো। বাহ, উইকলি চার্টে অল টাইম হাই ক্লোজিং এবং এরকম ধরনের যখন স্পিনিং টপের মতো একটা প্যাটার্ন, স্পিনিং টপ যদিও নয় এটা, স্পিনিং টপের মতো একটা প্যাটার্ন যদি এরকম চলেই আসে, তখন তার পরের পরের সপ্তাহে, এটা উইকলি চার্ট তো, পরের সপ্তাহে যদি ওপরে খুলে সাস্টেন করে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের স্টপ লস থাকছে ওই 5 টাকা মতো। তাহলে যদি সাস্টেন করে যায় তাহলে কিন্তু একটা এইরকম বড় একটা ক্যান্ডেলের মুভ এখানে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। হিন্দ পেট্রো, জানি না কোনো খবর আসছে কিনা, এ আবার খুব শিগগিরই 10 টাকা 50 পয়সা করে চাঁদা দিতে, এরা সবাই চাঁদা দিচ্ছে এখন। হুম। হিন্দ পেট্রো তো খুব ভালো লাগছে। বিপিসিএল তো কোথায় অলরেডি চাঁদা দিয়ে দিয়েছে নাকি, না সে বহু আগে দিয়েছে, যাই হোক। তো এবার আমরা যেটা দেখবো নিত্যদিনের মতো সেটা হচ্ছে আমাদের নিফটি। নিফটি কি করছে? নিফটি এখনো পর্যন্ত ঢালানটাকে মেনটেন করেছে, ঢালানটা আর কিছুদিন চলতেও পারে আবার নাও পারে, এমন একটা সিচুয়েশনে নিফটি রয়েছে যে নিফটি এখান থেকে নিচে, এখান থেকে আসতেও পারে এখানে, আবার নাও পারে। মানে এর যে এই যে হাইটা ছিল, এই হাইয়ের আশপাশে, অর্থাৎ ওই 25,200-র আশপাশে আসতেও পারে, আবার না এসে এখান থেকে ওপরে যেতে পারে, সেটা পুরোটাই মানে এখানে কিছু বলার নেই, কিন্তু এর ওপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল রয়েছে, নিচে আসার সম্ভাবনা যথেষ্ট কম রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। নিফটি ব্যাংকে যদি আমরা দেখি, সেম টু সেম, নিফটি ব্যাংকও এখান থেকে উপরে যেতে পারে বা নিচে আসলে খুব সামান্য নিচে আসবে, বিরাট কিছু নিচে আসার সম্ভাবনা নিফটি ব্যাংকেও দেখা যাচ্ছে না, কারণ নিফটি ব্যাংক অলরেডি একটা বড় কারেকশন করে বসে রয়েছে, নিফটির মতোই প্রায় কারেকশন করে বসে রয়েছে। সুতরাং এখান থেকে বিরাট কিছু যে নিচে আসার সম্ভাবনা তা নয়, আরএসআই যথেষ্ট ভালো রয়েছে, নিফটি ব্যাংকের ক্ষেত্রে খুব দুর্দান্ত রয়েছে চার। ইউএসডি আইএনআর তো এই সপ্তাহে, এই যেটা করেছে এই সপ্তাহে আবার একটুখানি চাইলে ওপরে উঠতে পারে, আপাতত রেজিস্ট্যান্সের লেভেল হচ্ছে ওই 86 ধরুন, 86 রেজিস্ট্যান্সের লেভেল, যেমনটা কয়েক সপ্তাহ আগে বলে রেখেছিলাম, 86 কিন্তু একটা বড়সড় রেজিস্ট্যান্সের লেভেল হিসেবে দাঁড়াবে, অর্থাৎ ওপরের দিকে 60 পয়সার আশপাশে একটা মুভ কিন্তু হতে পারে, এবং নিচের দিকে একটা বড় সাপোর্ট এখান থেকে, এই অর্থাৎ ওই 84, মানে 85 থেকে 84-80 এর মধ্যে একটা বড়সড় সাপোর্ট ইউএসডি আইএনআর আসতে পারে। তবে হ্যাঁ, এই নিচের সাপোর্টের থেকেও নিচে নামতে পারে, এর আশপাশে চলে আসতে পারে একটাই ক্ষেত্রে, যদি এই আরএসআই আবার 50-এর থেকে ধাক্কা খেয়ে নিচে নামা শুরু করে, তাহলে কিন্তু বুঝতে হবে যে ইউএসডি আইএনআর বেশ খানিকটা নিচে নামবে। ইন্ডিয়া ভিক্স যথেষ্ট তলিয়ে রয়েছে, এমনটা দেখে মনে হচ্ছে এই সপ্তাহে ইন্ডিয়া ভিক্স হয়তো হয়তো ওপরের দিকে একবার ঝুল দিলেও দিতে পারে, কারণ এরকম ধরনের প্যাটার্নের পরে একটা মর্নিং স্টার তৈরি হয়, কেন অনেকটা অনেকটা নিচে পড়ে রয়েছে, এরকম ধরনের পরেই একটা মর্নিং স্টার সাধারণভাবে তৈরি হয়। কিভাবে তৈরি হবে? এর ওপরে সাস্টেন করতে হবে, কার ওপরে? এই 12:43 ধরুন, 12:43-এর ওপরে যদি সাস্টেন করে যায়, এখন রয়েছে 12:31, 12:43-এর ওপরে যদি সাস্টেন করে যায় তাহলে উপরের দিকে একটা বাউন্স আসবে, বাউন্সের ঊর্ধ্বতম সীমা থাকবে এই পর্যন্তই, এই 1460 পর্যন্ত থাকবে ঊর্ধ্বতন সীমা, সেটা 1-2 সপ্তাহের মধ্যে আসতে পারে, যদি কিনা এর ওপরে উঠে সাস্টেন করে যায়, একটা যদি মর্নিং স্টার তৈরি করে, আর যদি 1 সপ্তাহের মধ্যে এত দূর উঠে যায় তাহলে এ আবার বেশ খানিকটা ওপরের দিকে বাউন্স দেওয়ার চিন্তা করবে, সেটা আমাদেরকে সামনের সপ্তাহে বিচার করে দেখতে হবে কি বলতে চাইছে। গোল্ড এখনো পর্যন্ত রেঞ্জকে ছাড়তে পারেনি, দেখুন এখান থেকে গত সপ্তাহে ব্রেকডাউন দিয়েছিল, কিন্তু আমি বলেছিলাম এরকম ধরনের যখন উপরে উঠে ব্রেকডাউন দিয়েছে, এটা একটা খুব বড় বিয়ারিশ প্যাটার্ন, কিন্তু এই নিচে নেমেও ওই যে ব্রেকডাউনটা দিয়েছে সেটা উইকলি চার্টে সেটা কিন্তু ব্রেকডাউন ছিল না, কারণ উইকলি চার্টে এটাকে ব্রেকডাউন এইভাবে ধরা হয় না, এত ছোট রেঞ্জ উইকলি চার্টের মধ্যে আসেও না, ঠিক আছে। তো এখানে যদি আমরা 60 মিনিট চার্টে দেখি তাহলে ওপরে ঠিক যেরকম উঠে ব্রেকআউট দিয়ে আবার নিচে নেমেছিল, এখানে ব্রেকডাউন দিয়েছিল, এখন আবার সেই একই রেঞ্জের মধ্যে রয়েছে। তো গোল্ড নিয়েও এখনো পর্যন্ত তেমন কিছু বলার জায়গা তৈরি হয়নি। সিলভার অ্যাজ ইট ইজ আবার হাই এর দিকে চলে যাচ্ছে, আমি সিলভার টিলভার বেচে দিয়ে অন্য জায়গায় টাকা লাগিয়েছি ঠিকই, কিন্তু এখন যেন মনে হচ্ছে আবার সিলভারের দিকে গেলেই ভালো হয়। আমি বেশ কিছু সিলভার আমার কাছে যা হোল্ডিং ছিল আমি সব বেঁচে দিয়েছি, দিয়ে একটু প্রফিট টফিট করে নিয়েছিলাম আর কি, কিন্তু এই সপ্তাহে যে র্যালিটা দিয়েছে তাতে মনে হচ্ছে সিলভার এবার একটা গগনচুম্বী র্যালি দিতে চলেছে, আর সিলভার টিলভার এই জাতীয় জিনিসে র্যালি উপভোগ করা যায় খুব ভালো, বিরাট কিছু হেডে হয় না, তো রিল্যাক্সে নিয়ে বসে থাকলেই হয়। আমার মনে হচ্ছে এই সপ্তাহে সিলভারও একটা বড়সড় উপরের দিকে মুভ হয়তো দিলেও দিতে পারে, একবার এই সুযোগে 60 মিনিট চার্ট দেখা উচিত, 60 মিনিট চার্টও বলছে একটা বড় সুযোগ আছে এই সপ্তাহে সিলভারের উপরের দিকে যাওয়ার, খুব ভালো কথা। ক্রুড এদিকে ল্যাট খেয়ে পড়ে রয়েছে,
অ্যাজ এক্সপেক্টেড এখানেই রেজিস্ট্যান্স, এবং এই 200 খুব বড় রেজিস্ট্যান্স পাবে। আপাতত ক্রুডে কিছু করার নেই, ন্যাচারাল গ্যাস ব্রেকআউট দিল, পারলো না, ব্রেকডাউন দিল। এইখানে যদি আর এক সপ্তাহ এইভাবে দাঁড়িয়ে যায় তাহলে এইটার কোনো গুরুত্ব থাকবে না। এই সপ্তাহে ন্যাচারাল গ্যাসকে হয় ওপরে উঠে এর ওপরে উঠে বেরিয়ে যেতে হবে, তাহলে তাহলে এই ট্রায়াঙ্গেলের গুরুত্ব থাকবে, আর নয়তো এখান থেকে নিচে নেমে আসতে হবে। কিন্তু এখানে যদি আরো এক সপ্তাহ ন্যাচারাল গ্যাস কনসলিডেট করে তাহলে সেটা কোনো রকম এইসবের মধ্যে পড়বেই না, এইসবের ধার ধারবে না সেক্ষেত্রে, মানে এই ট্রায়াঙ্গেলটা তখন ভ্যালুলেস। ডাও জোন্স, এ তো চাঁদে লিস্টেড মনে হচ্ছে, পৃথিবী যেখানে যায় যাক, আমেরিকার অর্থনীতি যেখানে যায় যাক, ওর কিছু যাই আসে না, ও দাঁই 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 করে উঠে যাচ্ছে। ভালো যাক, এ নিয়ে বলার সত্যি কিছু নেই। নাসডাক কোথায় অল টাইম হাইতে আবার চলে এসছে, এবং মনে হচ্ছে এখনো র্যালি বেশ কিছুটা চলবে। হ্যাঁ, এখনো মনে হচ্ছে র্যালি বেশ কিছুটা চলবে এদের। এবং ডাও এর ক্ষেত্রে আমার অ্যান্টিসিপেশন অনুযায়ী হয়তো 48,000 পর্যন্ত চলে যাওয়ার ক্ষমতা রাখবে ডাও। ডাও হয়তো 48,000 পর্যন্ত চলে যাওয়ার ক্ষমতা রাখবে, তারপরে আবার বিপদ আছে। সেরকম যদি হয় তাহলে আমাদের নিফটি কিন্তু আবার নতুন করে হাইতে যাবে। তো এই সপ্তাহে তো দেখছি টাকা পয়সার যথেষ্ট আর কি আকাল হওয়ার সম্ভাবনা আছে বলে এরকম মনে হচ্ছে এই সপ্তাহে। এদিকে সিলভার বাড়ছে, সিলভার কেনার দরকার আছে। বিপিসিএল বাদে এইচপিসিএল আর আইওসি, এইচপিসিএল তো লোভনীয় জায়গায় রয়েছে, তো এইচপিসিএল লোভনীয় জায়গায় রয়েছে, সিলভার লোভনীয় জায়গায় রয়েছে। আমেরিকার বাজার যেভাবে বাড়ছে তাতে ভারতের বাজার যেভাবে বাড়বে, তাহলে রিলায়েন্সের ওপরে একটু নজর থাকার দরকার। তো এইসব করে তো মনে হচ্ছে এই সপ্তাহে প্রচুর টাকা পয়সার দরকার হবে, এখন একটু টাকা পয়সা খোঁজ করার দরকার রয়েছে তাহলে ইমিডিয়েট বেসিসে, কারণ এই সপ্তাহে টাকার দরকার হতে পড়েছে। আর যদি তা না হয়, যদি বাজার এই সপ্তাহে আবার গত সপ্তাহের মতো ধ্যারানোর মেন্টালিটি নিয়ে ধারায়, তাহলে আরো এক সপ্তাহ বেশি পাওয়া যাবে টাকা গোছাতে, তারপরে গিয়ে কাজ হবে। ঠিক আছে, মোটামুটি শেয়ার বাজারে কোনো সময় দুঃখের কোনো জায়গা নেই। আপ ট্রেন্ডে থাকলে কিনে কামাতে হবে, ডাউন ট্রেন্ডে থাকলে বেচে কামাতে হবে, আর সাইড ওয়েজ থাকলে কল পুট বেচে কামাতে হবে। এটা একটা বিশেষ পদ্ধতি, এটা একদম প্রফেশনাল গাইডেন্সে থেকে করা উচিত। এবং মার্কেটে যদি অন্তত 5-7 বছরের এক্সপিরিয়েন্স না হয় তাহলে তো এই কাজে মোটে হাতই দেওয়া উচিত না। ঠিক আছে, এটা খুব হিডেন টেকনোলজি আর কি। খরচা একটু বেশি হয় কিন্তু লস হয় না সাধারণত। তো যাই হোক, বাজার দেখে তো এই সপ্তাহে দারুণ ভালো লাগলো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় ভোলেনাথ।